সুতরাং প্রতিকার শাস্ত্র যেটা, সেটা একরকম অন্ধকার দিক বলা চলে। ধরুন লতা মঙ্গেশকরের গলায় আপনি গান গাইছেন, আপনি লতা মঙ্গেশকর, আপনি তো লতা মঙ্গেশকরের সাবস্টিটিউট হলেন। মন্ত্র মানেই দেবতার স্বরূপ, ধর্ম মানে গোড়ামি, ধর্ম পালন করা মানে গোড়ামি, এই ধারণাটা আমাদের মধ্যে প্রচার করা হয়েছে বিগত দিনগুলোতে। এটা ধর্ম মানে গোড়ামি নয়। বাদবাকি সবগুলো ক্রিস্টালাইন ফর্মে থাকে, ক্রিস্টাল, ওর সঙ্গে বিভিন্ন আলাদা আলাদা কম্পোনেন্ট মিশে একটা রত্নকে তৈরি করে। তার চোখ, নাক, মুখ এক একটা মানুষের এক এক রকম হয়। সেইগুলো দেখে, তার অঙ্গ দেখে পরিষ্কার বোঝা যায় যে তিনি কেমন। প্রতিদিন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 দিনের জন্য 7টা আলাদা 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 উপায় আছে। কিন্তু তারা অনেক কিছু নিজে দেখতে পান, শুনতে পান, এই ব্যাপারগুলো তাদের মধ্যে আসে। কারা এরা? বললাম যাদের কুণ্ডলিনী শক্তি খুব চালিত হয় ঠিকঠাক, আবার যাদের হাতটা এরকম তারা সংসারী মানুষ। আচ্ছা, এই ধরনেরও হয়, মানে এই সাইডে? হ্যাঁ, আচ্ছা, হাতটাকে আপনি এদিকে টান নিতেই পারবেন না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমরা আবারও পেয়ে গিয়েছি কালী সাধক পৃথ্বীশ ঘোষকে। আর পৃথ্বীশদা মানেই তো তন্ত্র। তন্ত্রের বেশ কিছু জানা অজানা ইন্টারেস্টিং বিষয়ে আজ আমরা আলোচনা করব। সঙ্গে না থাকলে মিস করবেন কিন্তু। পৃথ্বীশদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজ কিন্তু আমরা একটু অন্যরকম পডকাস্ট করব। যেমন গত 2বার আমরা কিন্তু পডকাস্ট করলাম তন্ত্র নিয়ে, বিস্তারিতভাবে আমরা আলোচনা করলাম। এই পডকাস্টে আমরা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইব তন্ত্রের টোটকা সম্বন্ধে। আরও একটা ব্যাপার আপনার সাথে আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে কিভাবে মানুষ চেনা যায়, সহজে মানুষের ফিচার্স দেখে কিভাবে মানুষ চেনা যায়, এই দুটো ব্যাপারে। তন্ত্রের টোটকা যখনই কথাটা বলছি তখনই মনে হচ্ছে না যে একটা পজিটিভ সাইড। টোটকা মানে আমরা জানি কিছু ভালো হওয়ার জন্য কোনো উপায়। তো তন্ত্রের তো খারাপ দিকও রয়েছে, তাই না? দেখুন, প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দুটো দিক হয়। যেমন ধরুন 24 ঘন্টা, এর মধ্যে 12 ঘন্টা অন্ধকার, 12 ঘন্টা আলো, সাদা কালো, দুঃখ, আনন্দ, প্রত্যেকটা জিনিসেরই এরকম ভালো খারাপ থাকে। তন্ত্রেরও আছে, মানে সেটা প্রয়োগতন্ত্রের দিকে আছে। কিন্তু এই প্রয়োগতন্ত্রটাও নেগেটিভ সাইড। যেমন কর্মফল, যেটা আমি কর্ম করেছি তার ফলবিধান করছেন একজন জ্যোতিষী। একজন জুয়েলার তাকে একটা স্টোন ধারণ করাচ্ছেন, তার যেন ওই কষ্টটা না হয়। একজন তান্ত্রিক তাকে প্রতিকার করছেন। তাহলে এগুলো বিধির বিধানের বিরুদ্ধে। সুতরাং প্রতিকার শাস্ত্র যেটা, সেটা একরকম অন্ধকার দিক বলা চলে। কেমন? কারণ কর্মফল তার ভোগ অবশ্যম্ভাবী, ইহজন্মে না হলেও পরজন্মে। তার মানে আপনি বলছেন খোদার উপর খোদগাড়ি আমরা বলি যেটাকে। ভগবানের যা বিধি তার বাইরে কিন্তু কিছু প্রতিকার নেওয়া উচিত নয়। খুব কষ্ট সহ্য করেও থাকা উচিত। তাহলে পরবর্তী জীবনে আমি আরও সুন্দর জীবনযাপন আনন্দময় জীবনযাপন করতে পারবো। কারণ ঈশ্বর হচ্ছেন সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ, আনন্দময় জীবন মানে ঐশ্বরিক জীবন, দুর্নীতিমুক্ত জীবন, দুর্ভাবনা মুক্ত জীবন, দুষ্কর্ম মুক্ত জীবন আমরা যাপন করতে পারবো তখনই যখন আমরা কষ্টকে কষ্ট বলে মেনে নেব। ধরুন শনির 7.5 চলছে, বলা হয় শনির 7.5 শনি মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সংসার ছারখার করে ভিটেমাটিচ্যুতও করে। রাজা হরিশ্চন্দ্র, আমরা জানি তার গল্প। তাহলে এগুলোকে মেনে নেওয়া উচিত। প্রতিকার না করাটা ভালো, তবু আমরা সহ্য করতে পারি না। সেই জন্য আমরা কি করি? আমরা প্রতিকার নিয়ে থাকি। এটা হচ্ছে তন্ত্রের প্রতিকার শাস্ত্র, মানে তন্ত্রের প্রতিকার শাস্ত্রের দিকটাই কিন্তু বলতে পারি অন্ধকারময় দিক, আত্মসাধনার দিক নয়। তন্ত্রের ভালো দিকটা হচ্ছে আত্মসাধনা করা। কিন্তু যেখানে মানুষের ভালো হচ্ছে সেটাকে অন্ধকার কেন বলবো? এটা তো ভালো নয়, এটা আমরা দেখছি ভালো। ভালো কোথায়? আপনাকে তো পরবর্তী জীবনে এটা ভুগতে হবে। কিন্তু তাও কোথাও তো গিয়ে আমরা একটু মুক্তির রাস্তা খুঁজি। সেই জন্যই প্রতিকার।
আজকে তাহলে সেই প্রতিকার নিয়েই আমরা একটু আলোচনা করব। বলুন কীরকম ভাবে বলবো। আপনি তো অনেক মানুষকেই দেখেন, অনেক মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসেন। কিছু যদি আমাদের বলেন, ধরুন কিছু কিছু টপিক নিয়ে, আপনার তো একটা বইও রয়েছে টোটকার উপরে। হ্যাঁ, টোটকার সমস্যা মুক্তির টোটকা একটা বই, আমি গত বছর সমস্যা মুক্তির টোটকা বইটা ছাপালাম। মোটামুটি প্রচুর বিক্রি হয়েছে। তা এখানে প্রায় 150-র উপরে টোটকা আছে। এই টোটকাগুলো অনেকেই ব্যবহার করেছেন এবং উপকার পেয়েছেন। সবাই পেয়েছেন কথা বলবো না, কারণ কে কিভাবে নিচ্ছেন, কে কিভাবে বুঝছেন, করছেন। কয়েকজন কনসাল্ট করেছেন ফোন করে, আমি তাদেরকে যতদূর সম্ভব বলে দিয়েছি। আমার কয়েকজন ক্লায়েন্ট এসছেন বইয়ের অ্যাডভার্টিসমেন্ট দেখে, তারা আমাকে জ্যোতিষ বিষয় নিয়ে আলোচনা করেছেন, প্লাস একটা বই নিয়ে গেছেন। এই সমস্যা মুক্তির, সমস্যা তো জীবনের জন্মানোর মুহূর্ত থেকে, এর জন্য খুব ছোট ছোট উপায়, যেগুলো কম খরচে প্রতিকারগুলো পাওয়া যায়। একটা দুটো উদাহরণ আমাদের একটু শুরুতে দিন। ধরুন আপনি চাকরি করছেন, আপনার সময় হয়ে গেছে যে কোনো এক অফিস থেকে আপনাদের অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার হচ্ছেন না, হতে পারছেন না, কেউ বাধা দিচ্ছে। আপনার সেম গ্রেডে চাকরি করছেন, সেম লেভেলে, তার ট্রান্সফার হচ্ছে, আপনার ট্রান্সফার অর্ডার আসছে না। তখন আপনি কি করবেন? কি করব? তখন আপনি শুকনো লঙ্কা আমরা খাই না, শুকনো লঙ্কার 21টা দানা জোগাড় করতে হবে। বীজটা ওটা সকালবেলায় সূর্যোদয়ের সময় 21টা দানা একটা ছোট্ট তামার ঘটিতে ফেলে জল দিয়ে সূর্যার্ঘ্য দিতে হয়। মানে তামার ঘটিতে সূর্যার্ঘ্য দিচ্ছেন জল দিয়ে, ওর মধ্যে 21টা দানা শুকনো লঙ্কার দানা দিয়ে সূর্য প্রণাম করে সূর্য অর্ঘ্য দিলেন। টানা 30 দিন করবেন। অনেকের হয়েছে, হয়নি বলে এখনও কেউ বলেনি। অনেকে ভাবেন আমার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে, আছে কি না কী করে বুঝবেন? কিভাবে বুঝবেন? ওই সমস্যা মুক্তির টোটকা বইটাতে দেওয়া আছে। আপনার একটা ছোট্ট গ্লাস লাগবে, তামার বা পিতলের গ্লাস বা কাঁসার গ্লাস। ওর মধ্যে আপনাকে একটু কাঁচা দুধ, একটু হলুদ লাগবে, দিয়ে হাতের বুড়ো আঙুলটাকে এরকম ভাঁজ করে ওই দুধটার ওপর একটা মন্ত্র বলে আপনাকে ঘোরাতে হবে। এবার দুধটা আপনার বাড়ির চতুর্দিকে দেওয়ালে ছিটিয়ে দিন, ছাদের মধ্যে ছিটিয়ে দিন। তো ওটা জেনারেলি 4 রকমের কালার পাওয়া যায় এগুলো ছিটিয়ে দেওয়ার পরে। মন্ত্রটা যদি বলেন আমাদের। মন্ত্রটা আমি এখানে বলবো না, মন্ত্র আছে একটা। তো ওই মন্ত্রটা বলে যদি আপনি ছিটিয়ে দিতে পারছেন, তবে ওই কালার থেকে বুঝতে পারবেন যে কী ধরনের সমস্যা আপনার বাড়িতে সৃষ্টি হয়েছে বা আদৌ হয়েছে কি না। ওইটা দেখে আপনি প্রতিকার করে নেবেন। আপনার মনে হচ্ছে কিছু হয়েছে, কিন্তু আদৌ কিছু হয়নি। দুধের এই কালারটা দেখে পরের দিন সকালবেলা, বিকালবেলা ওটা দেবেন, পরের দিন সকালবেলা দুধের কালারটা দেখবেন যেখানে এখানে ছিটিয়েছেন তার কালার কী হয়েছে, তার উপরে নির্ভর করবে। অত্যন্ত সুফল এই জিনিস। তারপরে ধরুন আমরা কোনো শুভ কাজে যাচ্ছি, সেই শুভ কাজে যাবার সময়ে কাজটা যাতে সাফল্য লাভ করে, তার জন্য প্রতিদিন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 দিনের জন্য 7টা আলাদা 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 উপায় আছে। একদিন একটু ধনেপাতা মুখে দিয়ে চলে যাবেন, একদিন একটু সর্ষে মুখে দিয়ে চলে যাবেন, একদিন একটা পান পাতা পকেটে করে চলে যাবেন, একদিন আয়নায় মুখ দেখে চলে যাবেন। এরকম করে প্রতিদিন হিসাবে একটা দিন হিসাবে বলে দেওয়া আছে। তারপরে ধরুন আপনার দোকানে বিক্রি হচ্ছে না, আপনি একটা ব্যবসা করেন, রেগুলার একটা বিক্রি আছে, অথচ আপনার সেইভাবে বিক্রিটা হঠাৎ করে কমে গেছে। আপনার মনে হচ্ছে যে কেউ কোনো ক্ষতি করেছে, অনেকে মনে করে এরকম। হ্যাঁ, ক্ষতি নাও করতে পারে, আপনার নিজের দোষেও ভুল হতে পারে, আপনার নিজের ভুলেও কিন্তু দোকানের বিক্রি কমে যেতে পারে। হয়তো অন্য দোকান থেকে বেশি দাম নিচ্ছেন, হয়তো রুড বিহেভ করছেন। তো এইটাকে ব্যালেন্সে আনতে হয়। ব্যালেন্সে আনতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 9টা আম পাতা নিতে হবে। প্রত্যেকটা আম পাতার উপর একটা করে সিঁদুরের টিপ দিতে হবে। ওটাতে সুতির সুতায় ওটাকে বাঁধুন, দোকানের সামনে টানিয়ে দিন। 5-7 দিন 10 দিন সময় দেবেন, আপনার ব্যবসার জায়গাটা ভালো হবে। এটা কিন্তু অনেক জায়গায় দেখেছি, অনেক দোকানে কিন্তু আমি এটা করতে দেখেছি। আম পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে ঝোলানো থাকে। না, সেটা আপনি হয়তো নববর্ষের দিন দেখেছেন, কিন্তু মাঝপথে দেখেননি। কিন্তু যদি আজকে বললাম লক্ষ্য করেন, দেখবেন অনেকেই করে।
কিছু কিছু মানুষ থাকেন, ধরুন বুঝতে পারছেন না তার কি শারীরিক সমস্যা, শরীর খারাপ, ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু কোনো রকম ফল পাচ্ছেন না, সে সমস্ত মানুষরা অনেক সময় আমরা দেখি যে মানে তান্ত্রিক যারা রয়েছেন তাদের কাছে যান দেখানোর জন্য কোনো সমস্যা হয়েছে কিনা। এরকম কোনো ঘটনা আপনার ঘটেছে? না, আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেনি। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে শরীর খারাপের কোনো ট্রিটমেন্ট আমরা যারা কাজ করি আমাদের করা উচিত নয়, কারণ ওটা ডাক্তারের পার্ট। আমরা এতটুকু বলতে পারি যে আপনি ট্রিটমেন্ট করুন, আমি বলি যেটা, আপনি ট্রিটমেন্ট করুন, এর সঙ্গে সঙ্গে কোনো প্রতিকার নিন। কিন্তু শরীর খারাপ হয়েছে কারোর, সেই ক্ষেত্রে ডাক্তারকে কনসাল্ট না করে কখনোই শুধু তন্ত্রের উপরে নির্ভর করা উচিত নয়। টোটকার মাধ্যমে কি শত্রু নাশ করা পসিবল? খুব সাধারণভাবে করা যায়। একটা ছোট্ট মাটির সরা নিতে হবে, মঙ্গলবার দিন করবেন, একটা ছোট্ট মাটির সরা, ওর উপরে খানিকটা ভীমসেনী কর্পূর রাখবেন, 9টা লবঙ্গ দেবেন, আস্তে করে আগুন জ্বালিয়ে দিন, একভাবে তাকিয়ে থাকুন, কোনো মন্ত্রপাঠের প্রয়োজনীয়তা নেই। লবঙ্গগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যতক্ষণ লবঙ্গ থাকবে তার বেশিক্ষণ অবধি, মানে লবঙ্গ পুড়ে ছাই হওয়ার আগে অবধি ওই কর্পূর জ্বলতে থাকবে। কর্পূরটা জ্বলে শেষ হয়ে গেল, লবঙ্গটাকে তুলে আনুন। ওই লবঙ্গটা একটু চন্দন, সাদা চন্দনের গুঁড়োর সঙ্গে লবঙ্গর পোড়া ছাইটাকে মিশিয়ে নিন, ওটার টিকা ধারণ করুন আপনি। কতদিন? আপনার যতদিন মনে হবে কেউ শত্রুতা করছে, কখনো কোনো শত্রুরা কাজ করতে পারবে না। কোনো মানুষ তার বাড়িতে, বলা হয় না যে নেগেটিভ এনার্জি, আপনার বাড়িটায় নেগেটিভ এনার্জি রয়েছে, অনেকেই গিয়ে বলেন। একটু আগেই তো বললাম, কি করে বোঝা যাবে? হ্যাঁ, কিন্তু ওই নেগেটিভ এনার্জি কাটানোর কোনো উপায় আছে কি? খুব সোজা উপায় আছে। সেটা হচ্ছে আপনার প্রতিদিন যদি কোনো বাড়িতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টার ধ্বনি হয় এবং সেখানে ধূপ, ধূপ বলতে কিন্তু ওই বাঁশের কাঠির ধূপ নয়, ধুনো জ্বালানো হয়, কর্পূর জ্বালানো হয়, গুগ্গুল, এই ধুনো কর্পূর গুগ্গুল একসঙ্গে, তো সহজে সেখানটায় নেগেটিভ এনার্জি থাকে না। আর একটা কাজ করতে হয়, 3টে জিনিস খুব ভালো দেখতে হয়। প্রথম হচ্ছে যে বাড়িতে রেগুলার যেন ঝাড় দেওয়া হয়, কোনো ধুলো ডাস্ট না থাকে এবং ঝুল না থাকে, 1। 2 নম্বর হচ্ছে পায়খানা বাথরুমের জায়গাটা যেন খুব পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন, খুব মানে এই জায়গাটা খুব মানে এমার্জেন্সি দরকার। 3 নম্বর হচ্ছে বাড়ির চারিপাশে ড্রেন পরিষ্কার করতে হবে, বাড়ির যে সোয়ারেজ যেটা, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, উইকলি বা ফোর্টনাইটলি এটা করতে হবে, 15 দিন অন্তর, 7 দিন অন্তর পরিষ্কার করতে হবে। চট করে এইসব কাজগুলো করলে নেগেটিভ এনার্জি আসে না। আর যদি ধরুন নেগেটিভ এনার্জি যদি এসে যায় তখন কি করব আমরা? তখন আপনি বাড়িতে খুব সাধারণভাবে বাড়িতে চণ্ডী পাঠ করাতে পারেন, চণ্ডীর একটা পুজো করে হোম করতে পারেন। আপনাকে আর্থিক দিক দিয়ে ভালো থাকার আর একটা উপায় বলে দিই, সেটা হচ্ছে বাংলা মাস যেটা আমরা করি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, কম বেশি ওটা ইংরেজি মাসের 15 তারিখের আশেপাশে, এপ্রিলের 14-15 তারিখ পরে, এপ্রিল বলে নয়, যে কোনো মাসেরই 14-15 তারিখ নাগাদ পড়ে। আচ্ছা, আপনি বলছেন বাংলা যে কোনো মাসের শেষ দিন, সেটা ইংরেজি মাসের ওই 13, 14, 15, 16 মধ্যে পড়ে। ওই সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা লক্ষ্মী নারায়ণের পূজা, সত্যনারায়ণ নয়, লক্ষ্মী নারায়ণের পূজা করা দরকার। সেই বাড়ির, সেই ফ্যামিলির আর্থিক উন্নতি হবে, ঘরোয়া পারিবারিক শান্তি বজায় থাকবে, আর্থিক উন্নতি হবে। একটা কাজ করতে হবে, পূজার সময় ওই বাড়ির গৃহিণী এবং গৃহকর্তা যেন উপস্থিত থাকেন। আপনি সামান্য পূজা করান পুরোহিতকে দিয়ে, কিন্তু সেই পূজাটা যেন নিয়ম নীতি নিষ্ঠা মেনে হয়, ভক্তি করে হয়। সেই পুজোটা কি পুরোহিত ডেকেই করতে হবে না আমরা করলেও হবে বাড়িতে? আপনি যদি পুজো পদ্ধতি জানেন নিশ্চয়ই হবে, পুজো পদ্ধতিটা তো আপনাকে জানতে হবে। হ্যাঁ, একদম। আপনি প্রচুর মানুষ আছেন শিবমন্ত্রে দীক্ষিত, কিন্তু তারা শিবের ধ্যান জানেন না। প্রচুর মানুষ আছে কালী মন্ত্রে দীক্ষিত, তারা কালী ধ্যান জানেন না। প্রচুর মানুষ আছেন যে তারা, আর যারা সবাই দীক্ষা নিয়ে থাকেন, গুরুমন্ত্র নিয়েছি, গুরু এলে প্রণাম করছেন, গুরুকে দান করছেন, দক্ষিণা দিচ্ছেন, গুরুর পদসেবা করছেন, কিন্তু গুরুর পূজা জানেন না। বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করছেন, লক্ষ্মীর পাঁচালি পড়ছেন, কিন্তু লক্ষ্মীর পঞ্চপ্রচারের পূজা জানেন না। খুব ইজি জিনিস, এগুলো করতে 20 থেকে 25 মিনিট, খুব বেশি লাগলে আধ ঘন্টা লাগবে।
প্রপারলি লক্ষ্মীর পূজা করতে হয়। লক্ষ্মী পুজো করলে সঙ্গে নারায়ণের পুজো করতে হয়, কুবেরের পুজো করতে হয়, শেষ করুন। এতে কিন্তু আপনার সংসারের সমস্ত দিক বজায় থাকে। দাদা একটা জিনিস জানবো, মানে তন্ত্র দিয়ে বাস্তু দোষ কাটানো যায় কি? কোনো বাড়িতে যদি বাস্তু দোষ থাকে? দেখুন, প্রতিটা জিনিসই তন্ত্রের অধীন, তন্ত্রের বাইরে কিছু হয় না। তন্ত্র মানে হচ্ছে একটা সিস্টেম। আপনি বললেন বাস্তুতন্ত্র, তার মানে বাস্তুটা তন্ত্রের বাইরে কিন্তু কিছু নয়। তন্ত্র বলতে একটা সিস্টেম। এবার দেখুন, বাস্তুর যে কাজ, যে দোষ, সেটাকে দেখে একজন বাস্তুবিদ যিনি বাস্তুটা ভালো জানেন, তো তিনি দেখে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এইখানে এই দোষটা আছে, এবং সেই অনুযায়ী ওই দেব বা দেবীর, রেসপেক্টেড দেব বা দেবীর পুজো করে অবশ্যই দোষ কাটানো যায়। দাদা এবার আমরা একটুখানি এই যে টোটকার বদলে এবার আমরা একটু মানুষের চরিত্রের দিকটায় আসি। আপনাদের তো মোটামুটি মানুষ নিয়ে কাজ, তাই না? আপনারা যখন ধরুন আপনাদের কাছে কোনো ক্লায়েন্ট যারা আসছেন নিজেদের ভাগ্য বিচার করাতে, একটা মানুষকে দেখে আপনারা অনেক সময় বলে দিতে পারেন যে তার জীবনে ঠিক কি কি হচ্ছে বা সে ঠিক কীরকম মানুষ। কিভাবে বিচার করেন এটা? একটা মানুষ, তার দিকে আমরা যখন প্রথমেই তাকিয়ে কথা বলি, প্রথমেই তার দিকে নজরে পড়ে তার নাকটা, তারপরে আমরা কথা বলতে শুরু করি তার চোখের দিকে। আমরা আমাদের দুটো চোখ দিয়ে তার একটা চোখের দিকে তাকিয়ে কথা বলি। কেমন? প্রথমত হচ্ছে আপনাকে মানুষ সম্পর্কে সবসময় সপ্রশংস দৃষ্টি নিয়ে তাকাতে হবে। একটা মানুষের খারাপ থাকতেই পারে, আমি জানতেও পারি, নাও জানতে পারি। নতুন কোনো মানুষ এসছেন আমার সঙ্গে পরিচিত হতে, আমি তাকে নাই চিনতে পারি, কিন্তু আমি যদি মানুষ প্রিয় মানুষ হই, মানবপ্রেমী যাকে বলছি, তাহলে পরে তার অ্যাটিচিউড দেখে, তার চলাফেরা হাবভাব দেখে একটা মানে তরঙ্গ আমার দিকে আসবে, যাতে আমি তাকে বুঝতে পারবো যে তিনি কি চাইছেন। দ্বিতীয়ত হচ্ছে তার চোখ, নাক, মুখ এক একটা মানুষের এক এক রকম হয়। সেইগুলো দেখে, তার অঙ্গ দেখে পরিষ্কার বোঝা যায় যে তিনি কেমন। আমরা কি করে বুঝবো? দেখুন, আমরা ওই যে নাকের কথা বললাম, প্রথমে নাক দিয়ে আসি। সিনেমা যে সমস্ত নায়ক বা নায়িকারা করেন, সেলিব্রিটি মানুষ, আপনি প্রত্যেক নায়ক বা নায়িকার নাকটার দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন অসাধারণ সুন্দর। আমরা যেটাকে বলি বাঁশির মতো নাক বলি না, প্রত্যেকের, অনেকের নাকের এই মাথার দিকটা সুচালো একটু নিচের দিকে নেমে এসছে, টিয়া পাখির মতো, টিয়া পাখির মতন। আবার যারা রত্ন বিক্রেতা, বস্ত্র বিক্রেতা, খাদ্য বিক্রেতা, তাদের প্রত্যেকের দেখবেন নাকটা ওই আপনার কথা মতন টিয়া পাখির মতো নাক, প্রায় যেন ঠোঁটের কাছাকাছি চলে এসছে, এবং নাকটা মুখের থেকে, মুখের যে আকৃতি তার থেকে একটু বেশি বলেই, বড় বলেই মনে হচ্ছে। যাদের এরকম হচ্ছে তাদের ক্ষেত্রে শুক্র গ্রহের স্থানটা খুব ভালো। যাদের ক্ষেত্রে দেখবেন কান, মুখের একটা প্রপোর্শনে কানটা বড়, সঙ্গে সঙ্গে কানের লতিটা বড়, এই নিচের অংশটুকু বড়, তারা বৃহস্পতি তাদের ক্ষেত্রে খুব ভালো। তাদের মধ্যে কি গুণ থাকে বা কি দোষ থাকে? বৃহস্পতি, আপনাকে গ্রহগুলো জানতে হবে। গ্রহগুলো জানলে আপনি বুঝে যাবেন গ্রহের ক্যারেক্টারগুলো। দাদা যখন তান্ত্রিকদের কাছে বা কোনো জ্যোতিষের কাছে সাধারণ মানুষ যান, তারা কিন্তু প্রথমেই তাকে দেখে বেশ কয়েকটা বিষয় বলে দেন তার সম্বন্ধে। আমরা সাধারণত তাই দেখি। কিভাবে বলেন আপনারা? দেখুন, জ্যোতিষ মানে হচ্ছে জ্যোতি, তার মধ্যে একটা কথা আছে, জ্যোতি মানে হচ্ছে অন্তর্জ্যোতি। আমাদের প্রত্যেকের মধ্যেই যখন আমরা এই বিষয়টা নিয়ে অধ্যয়ন করি, তখন ভেতরটা জাগ্রত হয় অটোমেটিক্যালি। যদি কেউ ডেডিকেটেড থাকেন এই সাবজেক্টের প্রতি, আপনার ডেডিকেশন নেই, সুতরাং আপনার ওই ভেতরে এটা হবে না। আপনি এই পঞ্চমপতি, তৃতীয়, চতুর্থপতি, অষ্টমে করে ছেড়ে দিলেন গদবাধা কথা, কিন্তু গদবাধা কথা হলে পরে ওই মুখস্থ করলেই কিন্তু বিদ্যা হবে না। আপনার নিজস্বতা কিছু থাকতেই হবে, আর এই নিজস্বতা যতক্ষণ আপনার মধ্যে না থাকবে ততক্ষণ আপনি জ্যোতিষ হিসাবে উজ্জ্বল হতে পারবেন না। আপনার প্রচুর মানুষ জানার দরকার নেই, কিন্তু যে কজন সামান্য মানুষকে আপনি দেখবেন, তাদের সঠিক প্রতিকার আপনাকে বলে দিতে হবে। কারণ মানুষ আপনাকে যে প্রতিকার নিতে আসে, একেবারেই তাই। কোন পতি
কত রাশিতে, জলরাশিতে না অগ্নি রাশিতে, কেউ জানতে চাইবে না, বলবে যে বাবু আমি এই ব্যাপারে এসেছি, আমার এই সমস্যাটা সমাধান করে দিন। তা সেটা যখন আপনি করতে যাবেন, তাই না, তা সেটা করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সবার আগে, সেটা হচ্ছে আপনাকে প্রতিকার বিদ্যাটা জানতে হবে। কি এই প্রতিকার বিদ্যা? প্রতিকার বিদ্যা প্রথমেই হচ্ছে যে দেখুন, আমাদের পঞ্চভূত আছে, পঞ্চভূতের মধ্যে 4টে ভূত আমরা অগ্নি, পৃথিবী, বায়ু, জল, 4 রকমের রাশি আছে। রাশিদের গুণ 3 রকমের। চর মানে যারা খুব দ্রুত ঘোরাফেরা করে, চলাফেরা করে। স্থির মানে চুপচাপ বসে থাকা। দাত্তক কিছু চললো কিছু থামলো। এবার এটার যদি পারমুটেশন কম্বিনেশন করেন তাহলে বিভিন্ন রকমের কোয়ালিটি বেরোচ্ছে। এবার ধরুন একটা রাশির মধ্যেই 3টে করে নক্ষত্র আছে, হ্যাঁ, মোট 27টা নক্ষত্র বিভিন্নভাবে বিভিন্ন ডিগ্রি নিয়ে প্রত্যেকটা ঘরে বসে থাকছে। একটা গ্রহ যখন সেখানে যাচ্ছে, সেই গ্রহের কেমন নক্ষত্র থাকছে তার উপরে নির্ভর করছে। এবার 9টা গ্রহ, তাহলে হলো 12টা রাশি, তার 4টে কোয়ালিটি, 3টে কোয়ালিটি, 27টা নক্ষত্র, তাদের পারমুটেশন কম্বিনেশন করে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা। এইবার আরও একটু যদি গভীরভাবে যাই, একটা বিন্দুর চারদিকে 12টা রাশি, 30 ডিগ্রি করে একটা রাশি, তাহলে 12 × 360 ডিগ্রি আছে। একদম। তাহলে ধরে নিন প্রথম একদম ওপরের রাশিটা হচ্ছে মেষ রাশিচক্রের, তার 3টে নক্ষত্র আছে। প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী। এবার অশ্বিনী যে নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে প্রত্যেকটা ডিগ্রিতে তার চরিত্রটা আলাদা হবে। এই 360 ডিগ্রি এর সঙ্গে যোগ করুন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাই না? এক একটা মানুষ এক এক রকমের। ওই আধ ঘন্টা 1 ঘন্টা সময়ের মধ্যে খুব সুন্দরভাবে করে বোঝানো সম্ভব হয় না। কিন্তু মানুষ কি চাইছে, যিনি আপনার কাছে আসছেন বিপদগ্রস্ত মানুষ, এখনই আমার কিছু করে দাও। একদম। কিন্তু এখনই করা সম্ভব হয় না, হয় না। ধরুন আপনার জ্যোতিষী বললেন যে তোমার বুধ গ্রহের গার্ডের দরকার, বুধ গ্রহের মন্ত্র জপ করবেন এবং অতি অবশ্যই এর জন্য দীক্ষা নেওয়া প্রয়োজন। আগে 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 বলেছি আগের এপিসোডগুলোতে যে দীক্ষা মানে গুরুদেবের শক্তি আপনার মধ্যে প্রবিষ্ট হচ্ছে। ধরে নিচ্ছে আপনি দীক্ষা নিয়েছেন, আপনি গুরুমন্ত্র জপ করছেন, আপনি গুরুর প্রতি একনিষ্ঠ, আপনি আপনার শাস্ত্রের প্রতি একনিষ্ঠ, আপনি নিজের প্রতি যত্নশীলা, আপনি গ্রহমন্ত্র জপ করছেন, আপনার কাজ হবে। তার মানে তখন আর অন্য কোনো প্রতিকার লাগবে না? লাগে না, তবে আমার মতে নেওয়া উচিত। এবার ধরে নিন যে প্রতিকার আপনি নিচ্ছেন, আপনাকে শুক্র গ্রহের প্রতিকার নিতে হচ্ছে। লিখে দিলেন হিরে পড়া, আপনার সে পয়সা নেই হীরা পড়ার। আপনি গেলেন গ্রহমূলের দোকানে, আপনি তো মূল চেনেনই না, সেখানে মূলগুলো কাটা কাটা রয়েছে, কোনটা কী গাছের মূল আপনি কী করে জানবেন? রাম বলে শ্যাম, শ্যাম বলে যদু, যদু বলে মধু দিয়ে দেবে, আপনি বিশ্বাসে নিয়ে আসছেন, আদৌ দেখা যাচ্ছে বছরের পর বছর পড়ছেন, কোনো কাজ হচ্ছে না, বোকা হচ্ছে এতগুলো। হ্যাঁ, মানুষ বোকা হচ্ছে, কম বেশি তো হয়। দ্বিতীয়ত হচ্ছে শাস্ত্র যেটা বলছে যে নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে গ্রহমূল তুলতে হয়, আগের দিন পূজাপাঠ করে রেখে আসতে হয়। যে বৃক্ষ ঔষধি, আমি শিবের আজ্ঞায় তোমাকে তুলে নিয়ে যাব অন্যের হিতার্থে বা আমার হিতার্থে, আগের দিন পূজা করে তাকে নিমন্ত্রণ বলে, নিমন্ত্রণ করে রেখে আসতে হয়। পরের দিন গিয়ে তুলতে হয় নির্দিষ্ট তিথি নক্ষত্র, মানে তখনই ওটা কাজ করবে, তার আগে করবে না, শাস্ত্র বলছে। এবার আপনি যদি মার্কেট থেকে মূল কিনে পড়েন, আপনার দায়িত্বে পড়ুন। আমার বক্তব্য হচ্ছে শুকনো মূলেও কাজ হয়, কাঁচা মূল পড়তে হবে, সপ্তাহে সপ্তাহে পাল্টাতে হবে, কখনোই নয়। কেমন? দেখুন আমি একটা ছোট্ট জিনিস আপনাকে বলে দিই, এই যে একটু আগে শত্রুতার কথা বলছিলেন, হ্যাঁ, গোপন শত্রু, আপনি মনে হচ্ছে কেউ ক্ষতি করছে, হয়তো আদৌ করছে না, বা ধরে নিন হয়তো করছে, হতেই পারে আপনার মনে। তখন আপনি কি করবেন? সোজা হিসাব যে কোনো মানুষ করতে পারে। বাবলা গাছ হয় না? বাবলা গাছ, হ্যাঁ, অনেক রকমের বাবলা গাছ হয়, সাঁই বাবলা বা শমী গাছ। এই শমী গাছ আমাদের এখানকার গাছ। আর একটা বাবলা গাছ হয় গুঁয়ে বাবলা বলে, মানে বাবলার শিকড়টাই হচ্ছে গুঁয়ে বাবলা। আচ্ছা। ওই গুঁয়ে বাবলার শিকড় 2 থেকে 3 কর মতন, একটা আঙুরের মতন পিস টুকরো নিয়ে আপনি কোমরে বাঁধুন। শত্রুতা প্রাথমিকভাবে কেউ শত্রুতা করতে গেলেও শত্রুতা সেইভাবে করতে পারবে না। 1, 2 নম্বর, অনেকে গাড়ি চালান, দেখুন আপনি মোটরসাইকেল বা স্কুটি চালাচ্ছেন,
ফোর হুইলার চালাচ্ছেন, দেখুন গাড়ি চালাতে গেলে একটা রেকারিং খরচা আছে। আজকে টায়ার পাঞ্চ হচ্ছে, কালকে গিয়ে কোথাও একটু ছোট্ট করে লেগে গেল, কিছু না কিছু হবেই। হ্যাঁ, কখন হয়তো কিছুই করেননি বা করেছেন, পুলিশে ধরলো, ওখানে পুলিশে ধরা পড়ার কথা না, বা সেটা নয়, বাই চান্স আপনি করে ফেলেছেন, পুলিশবাবু এসে ধরে ফেলেছেন, এই সমস্ত খরচাগুলো রেকারিং খরচা কমে যায়। দুর্ঘটনা থেকে আপনি রেহাই পাবেন, গাড়ি চালানোর দুর্ঘটনা থেকে আনএক্সপেক্টেডলি। কি করতে হবে? গুঁয়ে বাবলার শিকড় একটা লাল কাপড়ে বেঁধে কালো সুতো দিয়ে পেঁচিয়ে ড্যাশবোর্ডে রেখে দিন। রেগুলার একটু করে, ওই দেবদেবীর মূর্তি থাকেই আমাদের, ওর সঙ্গেই বেঁধে রাখুন, রেগুলার একটু করে ধূপ লাগান, আর দেবীর কাছে প্রার্থনা করুন যেন দুর্ঘটনা থেকে রেহাই পাই। বৃক্ষমূলের অনেক কাজ আছে, কিন্তু আপনাকে জানতে হবে, নির্দিষ্ট সময়ে ওটাকে তুলে আনতে হবে এবং আপনাকে সঠিকভাবে ধারণ করতে হবে। তার মানে নিজে থেকে এনে সঠিকভাবে না জেনে পড়ার আপনি কি কোনো করে লাভ চিনবেন? নেই। আপনাকে বলে যে সিংহপুচ্ছ গাছ পড়তে, কোনটা সিংহপুচ্ছ গাছ আপনি জানবেন কি করে? আমরা তো বাইরে কোনো আপনাকে দোকান বলে থেকে নিলেও রামবাসক পারবো পড়ো, না। আপনাকে বলে রামবাসক পড়ো, আপনি চিনবেন কি করে? কিন্তু সহজেই ওই শুক্র গ্রহেরই একটা গাছের আপনি মূলের কথা বলে দিচ্ছি, আপনি পড়ুন, আপনার কাজ হবে। সেটা হচ্ছে যজ্ঞডুমুরের শিকড়। যজ্ঞডুমুর মোরাললেস আমরা সবাই জানি, সবখানে খুব কমন গাছ। কমন গাছ। গ্রামের দিকে আপনি কলকাতা শহরের উপর 2-4টে পেয়ে যাবেন যেখানে গাছগাছালি আছে। এই যজ্ঞডুমুর গাছের শিকড় কিন্তু শুক্র গ্রহের আপনি মানে রক্ষাকারী হিসাবে শুক্র গ্রহের জন্য আপনি ধারণ করতে পারেন। রাহু গ্রহের জন্য দুর্বা, যে দুর্বা আমরা পূজায় দিই, ওই দুর্বার শিকড় ধারণ করুন। কি করে করবেন? দুর্বার তো চুলের মতন, দুর্বা একদমই তুলে তাই। নিন, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন, একটা ছোট্ট সাদা কাপড় নিন, পরিষ্কার সাদা কাপড়, ওর মধ্যে দুর্বার মূলগুলোকে রাখুন, ওটাকে প্যাকিং করুন, বেঁধে নিন। কুশ গাছ হয়, যে কুশের আংটি পরে পূজার সময় কাজ করা হয়, কুশের আসন হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ। কুশের শিকড় কেতুর কাজে লাগে। কেমন? অনন্তমূল, আপনি অনন্তমূল চেনেন না? আবার অনন্তমূলের অন্তমূল একটা আছে, একই গাছ, পাশাপাশি দুরকম, ওই জেনাস এক, স্পিসিস আলাদা। অন্তমূল অনন্তমূল দুরকম, আপনি ওই চিরঞ্জীব বনৌষধি খুঁজলে পেয়ে যাবেন। তো ওই যে অনন্তমূলের আপনি ধারণ করবেন, অনন্তমূল চেনেন না, মঙ্গলের জন্য অনেকে পড়ে, তাহলে কি করবেন? আপনি চারা নিম গাছের শিকড় পড়ুন, শিকড় ধারণ করুন। ছোট নিম গাছ হতে হবে। ছোট চারা নিম গাছ, যে নিম গাছে এখনো ফল হয়নি, ওই নিম গাছের শিকড় ধারণ করুন, অসাধারণ কাজ করবে। আপনাকে গ্রহমূলের দোকান হয়তো আপনার বাড়ির থেকে দূরে, হয়তো আপনার এরিয়াতে নেই, এমন অনেক জায়গা আছে, সেক্ষেত্রে কী করবেন? লাগাবেন। তারপরে আপাং বলে একটা গাছ হয়, অপা আমার্গ, গ্রাম্য ভাষায় বা বাঙাল ভাষায় বলে বিলাই আছড়া, মানে বিড়ালের আঁচড়ের মতন হয়। ওই গাছের উপর একটা শীষ থাকে, ছোট 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 কাঁটার মতন, ওই শ্যামা পোকার মতন, কাঁটার মতো, গায়ে লাগলে চিড়ে যায়। ভাটুই গাছ না কিন্তু, যেটা মাঠের মধ্যে ঘাসের মতন, ওগুলো না। এই গাছটা একটু লঙ্কার মতন পাতা হয়, একটু চওড়া মতন, হ্যাঁ, ওই ঝোপঝাড়ের বাঁশ গাছের নিচে টিচে হয়। ওর যে শিকড়, ওই শিকড়টা ধারণ করুন, বুধ গ্রহের কাজে দেবে। বৃহস্পতির জন্য আপনার তুলসীর শিকড় ধারণ করুন। এগুলো কিভাবে ধারণ করব? এই গুরুপুষ্যা যোগে তুলে নিতে হবে। বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্র, শনিবার পুষ্যা নক্ষত্র, এই যোগে তুলতে হয়। তার মানে বাড়িতে পঞ্জিকা রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই পঞ্জিকা রাখতে হবে। আপনি হিন্দু মতে কাজ করবেন, আপনাকে পঞ্জিকা রাখতে হবে না? তিথি নক্ষত্র দেখে কাজ তুলতে হয়। কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করে নিলেন, আপনার পঞ্জিকা রাখার সামর্থ্য নেই। ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে। কেউ বলল, তুলে পড়লেন, ধূর দেখা যাক না কি হয়, এরকম নয়। ভক্তিটা কোথা থেকে আসবে? বিশ্বাসটা কখন আসবে? যখন নিজের প্রতি বিশ্বাস থাকবে। ভগবানের উপর বিশ্বাস তখনই আসে। যার নিজের প্রতি বিশ্বাস নেই, তার ভগবানের বিশ্বাস নেই। যে জানে আমি পারবো, সে ভগবানকে বিশ্বাস করে। যে জানে আমি পারতেও পারি, নাও পারতে পারি, তার আত্মবিশ্বাস নেই। আপনি ধারণ করুন, কে বলেছে নেই? হয় না? আমি আপনাকে চাক্ষুষ দেখিয়ে দেবো। প্রচুর মানুষ আছেন যারা শুধু গ্রহমূল ধারণ করে উপকার পেয়েছেন। আর একটা জিনিস আপনাকে বলে যাই, ইনস্ট্যান্টলি, এটা আমাদের সবার ক্ষেত্রে সত্য, সেটা হচ্ছে হঠাৎ করে আর্থিক দৈন্যতায় পড়ে গেছেন, আপনার প্রচুর ধার হয়ে গেছে, সেটা নয় কিন্তু, আপনার ধার নেই, কিন্তু যে পরিমাণ আয় আপনার হচ্ছিল আর যে পরিমাণ ব্যয় হচ্ছে, দুটোর মধ্যে আপনি সমতা রাখতে পারছেন না। সংসার খরচা বেড়ে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সময় তো আপনার কোনোভাবে আয় বাড়বে না,
ধরে নিচ্ছি আপনি চাকরি করেন, ধরে নিচ্ছি আপনি ব্যবসা করেন, কিন্তু আপনার থেকেও বড় বড় দোকান শহরের মধ্যে হয়ে গেছে, আপনি ঠিকভাবে তালবিল করতে পারছেন না, ব্যালেন্স করা যাচ্ছে না। ব্যালেন্স করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি একটা জোড়া হরিতকি জোগাড় করবেন। জোড়া হরিতকি? হ্যাঁ। কেমন জোড়া হরিতকিটা? যেমন আমরা বাজারে কলা কিনতে গেলে দেখি জোড়া কলা হয়, ঠিক ওরকম জোড়া হরিতকি কিনতে পাওয়া যায়। আপনি একটা জোড়া হরিতকি দশকর্মর দোকান থেকে কিনে আনুন। দুর্বার মূল, তুলসীর মূল তুলুন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন, ধুয়ে মুছে তুলে নিয়ে এবার ওই একটা ছোট্ট সাদা কাপড়, ওর মধ্যে জোড়া হরিতকি, তুলসীর মূল, ওর মধ্যে দুর্বার মূল দিয়ে ভালো করে সরু সুতো দিয়ে ভালো করে, যাতে খুলে বেরিয়ে না যায় এগুলো। এবার ওটা একটা কালো সুতো বাদ দিয়ে, যে কোনো রঙের সুতোই আপনি গলায় বা হাতে ধারণ করুন, কোমরে নয়। অনেকে প্রগতিশীল, তিনি আবার হাতে বাঁধবেন না, জামার বাইরে দেখা যাবে, অথচ তার প্রয়োজন আছে, ওরকম নয়। ভক্তি ভরে ঠিক স্থান নির্ধারণ করে করতে হবে। এবার আমি বলে দিই কেন আপনি কোমরে পরবেন না, কেন হাতে পরবেন। হাতে পরার কারণ হচ্ছে, দেখুন আমাদের অনাহত চক্র, এইখানে ইষ্টদেব বা দেবী, আমি তাকে স্মরণে রেখে সব করছি, এই লেভেলে করতে হবে। রত্ন ধারণ, এই যে আমরা আঙুলে আংটি পরি, আপনি বলুন তো কোনো দেবদেবীর আঙুলে আংটি দেখেছেন কিনা? না। কোনো দেবদেবীর আঙুলে আংটি না। কিন্তু পুরুষ দেবতা হোক বা দেবী হোক, তাদের আপনি মাথায় মুকুট দেখেছেন, মুকুটের এখানটায় বা পুরুষ দেবতাদের মাথার মধ্যে অনেক পাথরের মুকুট টুকুট ইত্যাদি ইত্যাদি অনেক দেখেছেন। কিছু স্টোন যেগুলো, সেগুলো মাথার দিকে, হাতে, আবার দেখুন, গলায়। গলায় আছে, এরকম বক্ষ দিয়ে আছে, হাতের এখানে আছে, রিসলেট অবধি আছে, আমরেড রিসলেট আছে, কিন্তু রিং নেই। তো যখনই, এটা হচ্ছে আমার বক্তব্য, আমার নিবেদন আপনাদের কাছে, কোনো রত্ন ধারণ করবেন, রুদ্রাক্ষ ধারণ করবেন, বা আপনি গ্রহমূল ধারণ করবেন, কবচ ধারণ করবেন, জ্যোতিষিক যে কোনো প্রতিকার ধারণ করবেন, ওটা যেন কোনোই লেভেলের নিচে না হয়। অনেককে দেখি যে রিসলেট করে, ওই চেন করে রিসলেট করে পড়ছে, না, আপনি বাজুতে পড়ুন, আর্মলেট করে পড়ুন। তার মানে আংটি পরে কোনো লাভ হবে আংটি না? করা উচিত নয়। গ্রহগত সব সময় আপনার খুব নিচে হলে এইখানে, অথবা গলায় লকেট করে পড়ুন, সুন্দর এফেক্ট পাবেন। বুঝতে পেরেছেন? প্রতিকার ধারণ করতে গেলে আপনাকে নিয়ম মেনে চলতে হবে, আপনার খুশি মতো চললে হবে না। কেমন? এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সত্য। পড়াশোনায় মন নেই যাদের, তাদের মা বাবারা কি করবেন? কোনো প্রতিকার কি আছে এটা? দেখুন, আমি প্রথম কথাই বলবো আধ্যাত্মিক দিক থেকে, তার যে পড়ার টেবিল পূব দিকে মুখ করে হোক, সেখানে একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা জল ভর্তি করে মুক্ত পাথর দেওয়া হোক, সেই ঘরে, পড়ার ঘরে একটা গ্লোব রাখা হোক। কেমন? সেই ঘরে একটা কাঁচের গ্লাস, তার মধ্যে 6টা সবুজ পেন্সিল, সবুজ কাঠ পেন্সিল, সবুজ পেন্সিল শীষ কেটে শীষটা উপরের দিকে করে রেখে দেওয়া হোক। অতি অবশ্য করে ছেলেপেলের মনঃসংযোগ হবে পড়ায়। দাদা, প্রতিকার নিয়ে যখন আমরা কথা বলছি, তাহলে একটু গ্রহরত্নের দিকে যাই আমরা। মানে গ্রহরত্ন দিয়ে কি সত্যিই প্রতিকার সম্ভব? নিশ্চয়ই সম্ভব। না হলে যুগ যুগান্তর ধরে কি করে সাধারণ মানুষ, রাজা মহারাজা থেকে সাধারণ মানুষ অবধি এই গ্রহরত্নের প্রতিকার গ্রহণ করছেন। শাস্ত্রে বলছে যে রবির জন্য মাণিক্য, যেটা আমরা চলতি কথায় চুনি বলি, চন্দ্রের জন্য মুক্তা, মুক্তার বিভিন্ন ভ্যারাইটি আছে, যেমন ব্যাঙের মাথার মুক্ত, তারপরে গরুর মাথার মুক্ত, এরকম বহু, হাতির মাথার মুক্ত, গজমুক্তা, এরকম বিভিন্ন আছে। তারপরে ধরুন মঙ্গলের জন্য রক্তপ্রবাল, বুধের জন্য মরকতমণি, যেটাকে আমরা বলছি পান্না, যদিও ডিফারেন্ট, কিন্তু মাণিক্য চুনি আলাদা। চুনি মাণিক্য আলাদা? আলাদা। মানিক আর চুনি দুটো তো আলাদা শব্দ, একই জিনিসের শব্দ নয়, এটা আলাদা। মরকত এবং পান্না দুটো আলাদা। মরকতমণি, যেমন কুরুবিন্দ বলে একটা পাথর আছে। পুষ্পরাগ আর পোখরাজ আলাদা, বৃহস্পতির জন্য। ইংরেজিতে বলছে স্যাফায়ার গ্রুপ একটা, ইয়েলো স্যাফায়ার, হ্যাঁ। ইয়েলো কোরান্ডাম, গ্রুপ আলাদা, কেমিক্যাল কম্পোজিশন আলাদা। আচ্ছা।
আপনি এখানে 3টে পাথর পাবেন, 3টে রত্ন পাবেন, 3টে রত্ন ওপেক। তার মধ্যে একটা হচ্ছে ক্যাটসাই, এপাশে ওপাশে আলো যায় না। দ্বিতীয় যে রত্নটা পাবেন সেটা হচ্ছে মুক্তা, কম যায়, এগুলোতে ক্যাটসাই যায় কিন্তু কম, একদমই কম। ক্যাটসাই, মুক্তা এবং আপনার প্রবাল। বাদবাকি সবগুলো ক্রিস্টালাইন ফর্মে থাকে, ক্রিস্টাল। ওর সঙ্গে বিভিন্ন আলাদা আলাদা কম্পোনেন্ট মিশে একটা রত্নকে তৈরি করে। ক্রিস্টাল আমরা পড়ে থাকি সাধারণত, ক্রিস্টাল বলের মালা হয়, তাই না, সাদা হোয়াইট ক্রিস্টাল। একদম। তো যেটা আর কি আপনার এমারেল্ড বা পান্না, ওটার মধ্যে মোস্ট প্রবলি বেরিয়াম অক্সাইড থাকে, BaO, বেরিয়াম অক্সাইড মিশে গিয়ে বেরিলিয়াম অক্সাইড থাকাতে ওর রঙটা সবুজ হয়। এবারে বিভিন্ন কোয়ালিটি দেশ অনুযায়ী আলাদা হয়, কলম্বিয়ান পান্না, ব্রাজিলিয়ান পান্না, ইন্ডিয়ান পান্না। তো এই যে রত্নগুলো, রত্ন ধারণে অতি অবশ্যই কাজ হয়, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে জ্যোতিষীয় বিচার। যে বিচার থেকে বুঝতে হবে যে এই মানুষটার, আমরা সাধারণত জানি যে মাণিক্য ধারণে খ্যাতি বৃদ্ধি হয়, কিন্তু এই মানুষ পার্টিকুলার কোনো একজন মানুষের শুক্র গ্রহের জন্য খ্যাতি বিলম্বিত হতে পারে, বৃহস্পতি গ্রহের খারাপের জন্য খ্যাতি বিলম্বিত হতে পারে, রাহু খারাপ হবার জন্যও বিলম্বিত হতে পারে, তার খ্যাতি বিলম্বিত হতে পারে। এটা বুঝতে হবে জ্যোতিষীকে। এই বিষয়টি আমরা যদি সঠিকভাবে গ্রহটাকে না বুঝতে পারি তাহলে হবে না। চুনি পড়লাম আর মানুষ ভালো হয়ে যাবে, ও শুনেছি খ্যাতি বৃদ্ধির জন্য আমি একটা চুনি পরে নিলাম, কখনোই হবে না। অনেক মানুষই কিন্তু এরকম করেন, ধরুন আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখে তারপর কিনে পড়ে নিলাম, লাভের থেকে ক্ষতি বেশি নাকি? নকল জিনিস তো বাজারে পাওয়া যায়, নকল জিনিসটা থেকে সাবধান। রত্ন ধারণ করতে গেলে রত্নর মতন দেখতে অনেক রকমের রত্ন আছে, যেগুলো আসলে রত্ন নয়, মূল রত্ন নয়। পান্নার মতো দেখতে অনেক রত্ন আছে কিন্তু সেটা পান্না নয়। চুনির মতো অনেক রত্ন আছে যেটা চুনি নয়। বুঝবো কি করে? সেটা আপনাকে টেস্ট করে নিতে হবে GSI থেকে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অথবা যার কাছ থেকে স্টোন কিনছেন সেই ব্যক্তিটি বিশ্বস্ত হতে হবে আপনার। আপনি গ্রহ অনুযায়ী রত্নগুলো বলছিলেন, সেটা যদি আরেকবার বলেন। হ্যাঁ, ওটা বৃহস্পতি অবধি আপনাকে বললাম। বৃহস্পতির জন্য পোখরাজ বা পুষ্পরাগ, শুক্রর জন্য হচ্ছে আপনার হীরা, শনির জন্য হচ্ছে নীলম্বা নীলা, রাহুর জন্য গোমেদ, কেতুর জন্য ক্যাটসাই। এইগুলো হচ্ছে রত্ন। এই রত্নের কিছু নেগেটিভ এফেক্ট আছে কি? ভুল রত্ন ভুল কারণে পড়লে নেগেটিভ এফেক্ট থাকবে। ধরুন আপনার রাহুর প্রয়োজন নেই, রাহুর গার্ড নিলেন, হতেই পারে। একেবারেই। তার মানে আপনি বলছেন যে গ্রহরত্ন কাজ করে, কিন্তু অবশ্যই কাজ করে। গ্রহরত্নের থেকে বেশি আপনার তার মন্ত্রের থেকেও দিকে। আরো একটা বড় কথা, রত্নের যা মূল্য, আমরা সেই মূল্য দিয়ে রত্ন পড়তে পারি না, আমাদের সেই সামর্থ্য নাই। আপনি প্রকৃত অর্থে যে রত্ন সেগুলো পড়বার সামর্থ্য আমাদের নেই। দেখুন, গ্রহরত্নের একটা রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে, ক্ল্যারিটি থাকে, তার একটা হার্ডনেস, নির্দিষ্ট হার্ডনেস থাকে। তো সেই যোগ্যতা সম্পন্ন গ্রহরত্ন কজন পড়তে পারবে? প্রচুর দাম। একজন দরিদ্র মানুষ এসছেন, তাকে বলা যাবে ভাই তুমি শিবমন্ত্র জপ করো, তুমি মৃত্যুঞ্জয় শিবের জপ করো, তুমি চণ্ডী মন্ত্র কালী মন্ত্র জপ করো, তুমি কৃষ্ণ মন্ত্র জপ করো। জানেন, আর্থিক অবস্থা ভালো নয়, শুধু কৃষ্ণ মন্ত্র জপ করেছে, ভগবান কৃষ্ণের একটা নির্দিষ্ট মন্ত্র। এবং ঘটনাচক্রে জানা গেল, আমি জানতে পারলাম যে ওই ভদ্রলোকের ওটাই হচ্ছে দীক্ষা মন্ত্র, কিন্তু উনি ঠিকভাবে গুরুদেব বলেছেন 3বার জপ করো, 3বার জপ করে উঠে চলে যান। আর 3বার জপ করার বিষয় নাই, তুমি অগুন্তি জপ করবে, যখন ঠাকুরের সামনে বসবে যতক্ষণ তোমার মনে হবে, আঙুলে গোনা বা মালা গোনার দরকার নেই, একভাবে মনে করবে ভদ্রলোক দাঁড়িয়েছেন তোমার সামনে বাঁশি টাসি নিয়ে, গরু টরু নিয়ে, তুমি একভাবে মনে করে ওনাকে মনে করে জপ করে যাও। এবং ভদ্রলোক যেরকম টালমাটাল পরিস্থিতিতে ছিলেন আর্থিক, তার থেকে অনেক উন্নতি করেছেন শুধু মন্ত্র জপ করে। হ্যাঁ, ওনাকে রত্নের কথা বলেছিলাম, উনি রত্ন ধারণ করেছিলেন, কিন্তু সেটা হচ্ছে সাবস্টোন।
এই ব্যাপারটা কি? যেমন ধরুন অ্যামেথিস্ট, যেমন ধরুন টোপাজ, সিট্রিন বলে ওগুলোকে, সিট্রিন, এরকম কিছু, টাইগার সাই, এগুলোকে সাবস্টোন বলা হয়। মূল গ্রহের সঙ্গে অন্য কোনো পাথর, কেমন সাবস্টিটিউট তার মানে? সাবস্টিটিউট না, সাবস্টোন, সাবস্টোন সাবস্টিটিউট হয় না, রত্নের কোনো সাবস্টিটিউট হয় না, রত্ন রত্নই হয়। ধরুন লতা মঙ্গেশকরের গলায় আপনি গান গাইছেন, আপনি লতা মঙ্গেশকর, আপনি তো লতা মঙ্গেশকরের সাবস্টিটিউট হলেন, বুঝতে পেরেছেন, কণ্ঠী হলেন আপনি। তা পাথরের কখনো মানে রত্নের কখনো সাবস্টিটিউট হয় না, রত্ন উপরত্ন হয়, ওর মতো অনেকটা, ওই রত্ন সাবস্টিটিউট হয় না। দাদা, অনেকেরই তো শোনা যায় যে মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি কোনো টোটকা রয়েছে তন্ত্রমতে? খুব সুন্দর, এই আমার কালী সাধনা বইতে আছে। আপনারা কামদেবের পুজো করবেন, কামদেব ও রতির পূজা কালী সাধনা বইটাই পেয়ে যাবেন, অতি সুন্দরভাবে হবে। এছাড়া আপনার শোবার ঘরে আয়না জাতীয়, খাটের সোজাসুজি আয়না জাতীয় কোনো আসবাব রাখবেন না। ধরুন আপনার ঘরে ড্রেসিং টেবিল আছে, রাখবেন না, যদিও রাখেন ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে ছবিটা না দেখা যায়, মুখের ছবি। ঝাড়ু রাখবেন না, জুতো রাখবেন না শোবার ঘরে, আপনাদের খাটের নিচে যেখানে শুচ্ছেন ওপরে দিকে তাকিয়ে দেখুন কোনো বিম আছে কিনা। ঘরের সাউথ ইস্ট কর্নারে যেন স্বামী স্ত্রীর শোবার ঘর না হয়, কেমন, কারণ এটা অগ্নিকোণ, কেমন, এদিকে মানে বাস্তুর গরম দিক, এইদিকে শোয়া না শোয়াই ভালো। আর ওই ঘরে একটা পায়রা, জোড়া পায়রার ছবি রাখুন, শিব পার্বতীর পূজা করুন, শিব পার্বতীর ছবি রাখুন ঘরে। এগুলো করলে যথেষ্ট সম্পর্ক মজবুত থাকে। সবার উপরে হচ্ছে উভয়ের বিশ্বাস এবং আস্থা। বিবাহ মানে বিশেষ রূপে বহন করা, মানে আমি আমার স্ত্রীকে, স্ত্রী আমাকে বিশেষভাবে বহন করছে, আলাদাভাবে দেখছি আমরা একে অপরকে, কখনোই এদিক ওদিক হয় না। মতের বিরোধ দেখুন, প্রত্যেক দুটি মানুষের মতের বিরোধ, হাতের তালুর ছবি আলাদা, থাম ইমপ্রেশন আলাদা, দেখতে আলাদা, ঠিক তেমনি মতামতও আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু বিবাহের পরে যখন একটি নারী একটি পুরুষ একসঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন, বলছেন যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, মানে দুজনের হৃদয়ে একই সূত্রে বাধা হচ্ছে, সেই ক্ষেত্রে মতবিরোধ করাই উচিত না। শুধু এই মন্ত্রটাকে মনে রেখে যদি এইভাবে বিয়ে নাও হয়, অন্তত এটুকু বুঝতে হবে যে আমি তাকে পছন্দ করেছি, তার সুখ দুঃখের ভাগ আমাকে নিতে হবে, তার পাপ পুণ্যের ভাগ আমাকে নিতে হবে, এই পাপ পুণ্য বোধটা রাখতে হবে, একে অপরের মতকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। দাদা, অনেক সময় আমরা এখনকার দিনে দেখি যে আমরা কিন্তু কাজকর্ম নিয়ে ভীষণ স্ট্রেসড থাকি, খুব মানসিক চাপে থাকে মানুষ। এখন তো সময় অনেক দৌড়চ্ছে, মানুষও দৌড়চ্ছে সঙ্গে সঙ্গে। মাথা ঠান্ডা রাখা, নিজের মনকে কন্ট্রোল রাখার জন্য তন্ত্রে কোনো উপায় আছে কি? কালী সাধনা বইটার বারবার আমি বইটার রেফারেন্স টানছি, কারণ আমি আপনার এই প্রশ্নগুলো অনেকের মনে আসতে পারে ভেবে প্রথমেই করেছি। আর তন্ত্র সাধনা করতে গেলে আপনাকে মনটাকে আগে স্থির করতে হবে, প্রথমেই মন্ত্রটা দেওয়া আছে, একদম প্রথম মন্ত্রটাই ওটা, যে তন্ত্র সাধনা করতে গেলে আপনাকে মন স্থির রাখতে হবে। মন স্থির কিভাবে রাখবো? প্রথম হচ্ছে মেডিটেশন, দ্বিতীয় কথা হচ্ছে নিজের যোগ্যতাটাকে মাপা, যে আমি কতটুকু পেতে পারি। আমি মাধ্যমিক পাস, আমি যদি চিন্তা করি আমি একটা ব্যাংকের ক্লারিক্যাল জব পাবো, সেটা তো ভাবা ভুল। আমি তার পেছনে পড়ে রইলাম। আমি 3rd ডিভিশনে পাস করেছি, বিএ পাস করেছি, আমি যদি মনে করি যে আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট্যান্টের চাকরি করব, ভুল ধারণা। আমি স্কুলের মাস্টার হবে, আমি ট্রেনিং নিলাম প্রচুর টাকা খরচ করে, প্রাইভেট টিউশন নিলাম, সেটা সম্ভব? আগে নিজেকে মাপতে হবে এবং আমার যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যত দিন যাচ্ছে চাকরির বাজার সংকুচিত হচ্ছে। আমার মনে হয় মাধ্যমিক পাস করার পর থেকেই ছেলে মেয়েদের প্রাইভেট টিউশনই করা উচিত, পয়সা নিয়ে হোক পয়সা না নিয়ে হোক, ছোটো বাচ্চাদের পড়ানো উচিত। এতে তারা নিজেদের যোগ্যতার পরিমাপ করতে পারে, বা তারা যদি নিজেদের যে পড়াশুনো, অন্য উপরের ক্লাসের পড়াশুনো, তাদের আরও ভালো হবে। আর তারা যদি চাকরি পাবার ইচ্ছা করে, জ্যোতিষীকে সবার আগে দেখানো উচিত ছোটো থাকতেই, যে এর চাকরি হবে না ব্যবসা হবে, যদি ব্যবসা হয় কোন পথে হবে, চাকরি হলে কোন দিকে হবে। পড়াশুনোর ক্ষেত্রেও বিচার করা উচিত কোন লাইনে পড়াশুনো হবে। এগুলো যদি বিচার করে এগোই, তার জন্য জ্যোতিষী থেকে প্রতিকার নেয়, আমার মনে হয় ভালো হয়। আমি এটা খুব সুন্দর দেখেছি বাংলাদেশে, চট্টগ্রাম যে জায়গাটা রয়েছে,
ওরা বাচ্চা হবার পরেই ওই ষষ্ঠী পুজোর আগেই এক পাতার একটা চার্ট তৈরি করে, অসাধারণ জিনিস। তো তখন থেকে তারা করে, তারপরে বড় কোষ্ঠী করে বা করে না, কিন্তু খুব সুন্দর সিস্টেম, ওই সময় করা উচিত, একদম জন্মের পরই। জন্মের আমাদের বংশে যেমন কোষ্ঠী করা নিষেধ, বাচ্চাদের মুখে ভাত করা নিষেধ, মানে অন্নপ্রাশন আমাদের আমাদের বংশে। এবার অনেকের নিষেধ থাকে, যাদের নিষেধ না আছে, এটা পারিবারিক একটা আচার, হ্যাঁ, পারিবারিক নিষেধ অনেকের পরিবারে অনেক রকমভাবে থাকে। আমার মনে হয় এগুলো বাদ দিয়ে করা উচিত। আপনি আমাকে এর আগেও বলেছেন যে একটা মানুষকে দেখে বিচার করা যায় যে সেই মানুষটা কিরকম হবে, মোটামুটি অনেকটাই একটা মানুষকে দেখে বলে দেওয়া যায়। আমাদের সঙ্গে এই ব্যাপারটা যদি একটু শেয়ার করেন। দেখুন, প্রথমত হচ্ছে আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই, তার চোখের দিকে তাকিয়ে কথা বলি, কিন্তু প্রথমে নজর পড়ে তার নাকের প্রতি। আমাদের যে দৃষ্টিটা আমরা দিচ্ছি, আমরা স্থির দৃষ্টিতে আপনাকে তাকানোর অভ্যাস করতে হবে, যে আপনার চোখের পলক পড়বে না দীর্ঘ সময় ধরে। আপনি যদি এরকম করেন, মানুষটা সম্পর্কে, মানুষটা ভেতর থেকে কিছু ইনফরমেশন আপনাকে অটোমেটিক্যালি দেবে যদি স্থির দৃষ্টিতে আপনি তাকান। এটা একটা অটোমেটিক প্রসেস। এই পদ্ধতিটাকে বলা হয় ত্রাটক। ত্রাটক। ত্রাটক মানে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, চোখের পাতা পড়বে না, খুব কঠিন বিষয়। তো এইভাবে তাকিয়ে থাকলে আপনি তার অধিকাংশ বিষয়টা বুঝতে পারবেন। কেমন? এবার সেই মানুষটার মুখমণ্ডল, নাক, ভ্রু, চোখ, কপাল, গাল, তার থুতনি, এগুলোর সমস্ত গ্রহের কান গ্রহের এখতিয়ারে পড়ে। যেমন ধরুন কান দেখে আপনি বৃহস্পতির অবস্থান বুঝতে পারবেন, বৃহস্পতির বলাবল মানুষটির। নাক দেখে শুক্র, থুতনি দেখে মঙ্গল, চোখ দেখে বুধ, গাল দেখে শুক্র বা চন্দ্র, ঠোঁট দেখে শুক্র বা চন্দ্র, এগুলো আপনি বুঝতে পারবেন পরিষ্কারভাবে। একটু সহজ করে বুঝিয়ে দিন আমাদের। যেমন ধরুন নাক, যার নাক যত লম্বা, নাকের আগাটা ঠিকালো, তাকে সেটা হচ্ছে শুক্র গ্রহ ভালো। কিন্তু শুক্র গ্রহ খুব ভালো, কিন্তু যার নাকটা একটু ছোট, তার মধ্যে রাহু খুব প্রবল। যাদের নাকের এই নস্টিল, যেটাকে বলছি, নাকের ফুঁটো দুটো, এগুলো একটু বড় এবং নাকটা এরকম ফোরে, তাদের সঙ্গে লজিকে বা কথা কাটাকাটি করে আপনি কখনো জিততে পারবেন না। তারা খুব মানে তাড়া দিয়ে কথা বলে, খুব তাদের র্যাপও রয়েছে, বুঝতে পেরেছেন? কানগুলো যাদের লম্বা, তাদের বৃহস্পতি খুব ভালো, কিন্তু কান যাদের ছোট, তারা কিন্তু খুব চালাক। যাদের কান ছোট, কানের লতি নেই, তাদের বৃহস্পতি ডিস্টার্বড, এবং কান যাদের ছোট তারা খুব চালাক। যাদের কান বড় তারা কম কথা বলে। কানে যদি লোম থাকে তারা দীর্ঘায়ু হয়। কপালে যদি আপনার এরকম আমার মতো রেখা থাকে, তাহলে তারা যেমন অভিজ্ঞ হয়, সাইড বাই সাইড তাদের মঙ্গল দুর্বল হয়। মঙ্গল দুর্বল হলে কি সমস্যা হয়? মঙ্গল দুর্বল হলে তাদের জমি জায়গা তারা কিনতে পারে না, জমি জায়গা থাকলে তাদের জমি জায়গা বিক্রি হয়ে যায় বা মামলা মকদ্দমায় তারা জড়িয়ে পড়ে। কেমন? তাদের নিজের নামে বাড়ি ঘর দৌড় কিচ্ছু হয় না। কেমন? ভাতৃবিরোধ হয়, বিভিন্ন মঙ্গল ঘটিত অসুস্থতা দেখা যায়, রক্ত ঘটিত অসুস্থতা দেখা যায়, অপারেশন হতে পারে, প্রচুর আছে, প্রচুর। আর একটু শুনবো ফিচার নিয়ে, মানে আপনি কপাল বললেন, নাক বললেন, আর কান বললেন, বাদ বাকি? থুতনিটা মঙ্গল, যার থুতনি ছোট তারও মঙ্গল দুর্বল। কেমন? কিন্তু তারা অত্যন্ত বুদ্ধিমান হয়। এই যে যাদেরকে আমরা বলি মাঙ্গলিক, এই থুতনি ছোট দেখেই বুঝে ফেলবো যে তার মাঙ্গলিক লোকজনই থুতনি ছোট হয়। তারা প্রচুর কাজ করতে পারে, প্রচুর এনার্জেটিক, তারা এত এনার্জেটিক আপনি কল্পনা করতে পারবেন না, এবং স্পন্টেনিয়াসলি তারা কাজ করে, তারা ডিউটিফুল হয়। এবং বুড়ো আঙুল দিয়ে একটা মানুষের বিচার হয়। কিভাবে? এই বুড়ো আঙুলটা আমাদের ব্রেনকে রিপ্রেজেন্ট করে এবং শুক্র গ্রহকে। যার বুড়ো আঙুল কম্পারেটিভলি হাত অনুযায়ী বড়, তার বুদ্ধি বেশি। এবার এই যে এর যে দুটো ভাগ আছে, যখনই এই ওপরের অংশটা বড় হবে, সে স্পন্টেনিয়াসভাবে বিভিন্ন কাজকর্ম করবে। যে দ্বিতীয় ভাগটা বড় হবে, ধরুন আমার এই যে ভাগটা, এটা যদি এরকম জায়গায় থাকতো, তাহলে এই মানুষটা বেশি লজিক্যাল হতো। কেন করব, কেনটা তার মধ্যে, না আমি এটা করবো না, এটা করলে এটা হবে, বিভিন্ন যুক্তিতর্কের মধ্যে চলে যায়। এবার দেখুন আমার যে পাম,
এই ক্ষেত্রে দেখুন এই পোর্শন থেকে এই পোর্শনটা কম্পারেটিভলি ছোট, পাম থেকে আঙুলগুলো কম্পারেটিভলি ছোট। যাদের আঙুলগুলো অনেকটা লম্বাটে টাইপের, পাম পোর্শনটা ছোট, তারা প্রচণ্ড কল্পনাপ্রবণ হয়। অধিকাংশ মহিলাদের বা পুরুষ যারা কল্পনাপ্রবণ তাদের আঙুলগুলো বড় হয়। আমার তো মোটামুটি সমান সমান। তাহলে বিষয়টা কিন্তু ওইখানটাই, আঙুল যাদের বেশি লম্বা তারা এটা হবে। তারপরে দেখুন হাত, এই যে আমি হাতটা করেছি, আমার আঙুলের টার্নিং দেখুন এদিকে। আমারও তাই। আপনি ঘুরতে ভালোবাসেন, আমিও ঘুরতে ভালোবাসি। আপনার কর্মজীবন ঘোরার সঙ্গে জড়িত, আমারও কর্মজীবন ঘোরার সঙ্গে জড়িত, যে কোনো মানুষ। আবার যাদের হাতটা এরকম তারা সংসারী মানুষ। আচ্ছা, এই ধরনেরও হয়, মানে এই সাইডে? হ্যাঁ, আচ্ছা, হাতটাকে আপনি এদিকে টান নিতেই পারবেন না। আরেকটা বলি, বুড়ো আঙুল যার যত রিজিড ফ্লেক্সিবল, যার রিজিড সে মেন্টালি খুব স্ট্রং, খুব রিজিড থাকবে। আর যার এরকম ফ্লেক্সিবল সে নরম মনের মানুষ। সেও ফ্লেক্সিবল। হাতের এই যে জয়েন্টগুলো আছে না, হুম। এখানে কোঁচকানো যার যত বেশি থাকবে এবং কালচে রং থাকবে, সে ছোটোবেলায় ততটাই কষ্ট করে বড় হয়েছেন, স্ট্রাগল করে দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন। আর্থিক সুস্থিতি তার ভালো ছিল না, যার প্লেন তার আর্থিক সুস্থিতি ভালো ছিল। ঠিক সেইভাবে হাতের তালু অনেকগুলো কালার হয়। আমি দুটো কালার আপনাকে বলছি। ধরুন পিঙ্কিশ যাদের কালার, ছোটোবেলা থেকেই খুব দরিদ্র ফ্যামিলি, কিন্তু হাতের তালু পিঙ্কিশ কালার, বুঝতে হবে যে এর ভবিষ্যৎ খুব ভালো, মানে ভালো ইনকামে করবে, বা মেয়ে হলে ভালো ঘরে এর বিয়ে হবে, রাজরানী হয়ে থাকবে, বা এ রাজপুত্রের মতন বিরাট প্রপার্টি তৈরি করবে। যার কালো হাতের, মানে হাতের তালুর রং এবং এই রেখাগুলো কালো, তারা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে প্রচণ্ড ছোটোবেলা থেকেই কষ্টের মধ্যে, ভবিষ্যৎটাও কষ্টের, বিভিন্ন না অপযশের মধ্যে পড়ে যাবে। যাদের লালচে ভাব থাকে তারা খুব রকচটা টাইপের মানুষ হয়। অধিকাংশ পুলিশ, মিলিটারি এদের হয়। এবং হাতের তালু যদি খসখসে হয় তারা খুব রাফ অ্যান্ড টাফ ব্যবহার করে, খুব কর্কশ ব্যবহার হয় তাদের। এগুলো আমি অ্যাপারেন্টলি বললাম। এবার এর অনেক ভাগ আছে। একই রেখা দুটো কালারের হাতে দুরকম আলাদা আলাদা মানে হবে, কেমন? তার মানে আপনি বলছেন যে আমরা বিচার করব সব দিকটা মিলিয়ে দেখে তারপর? অবশ্যই। একটা মানুষের বিচার তো সামান্য একটু দেখলে হবে না। কিরো বলে এক ভদ্রলোক ছিলেন, একজন খুব খুব ছেঁড়া কাপড় টাপড়, একটু নোংরা টাইপের কাপড়, একটু ছেঁড়া জুতো পরে ওনার কাছে এসেছিলেন ভদ্রমহিলা, অত্যন্ত সুন্দরী, মেকআপ টেকআপ করতে। উনি বলেছিলেন যে আপনি ছদ্মবেশে এসছেন, আপনি খুব একজন নামী মানুষ এবং সম্ভবত আপনি অভিনেত্রী। তখন ভদ্রমহিলা বলেছিলেন হ্যাঁ। আমি খুব ছোট্ট শর্টে করে বললেন। বললাম, প্রকৃত হাতের রেখা উনি পড়তে পারতেন, সারা পৃথিবী ওনাকে চেনে, কেমন? এবং উনি দেখেই বলে দিতে পেরেছিলেন, আমরা যদি সঠিকভাবে হাতের রেখা পড়তে পারি, একটা মানুষের চেহারা পড়তে পারি, নিশ্চয়ই আপনিও বলতে পারবেন। দাদা, অনেক সময় যখন আমরা কোনো তান্ত্রিককে বা জ্যোতিষকে দেখি কারো ভাগ্য বিচার করছেন, তখন প্রথমেই বেশ কিছু গ্রহ নক্ষত্রের কথা আসে, কিন্তু মানুষ তো যান প্রতিকার খুঁজতে। আপনাকে প্রথমেই বললাম যে হাতের দরকার নেই, আপনি মানুষটা দেখেই বুঝে যাবেন। এছাড়া ডেট অফ বার্থ আছে, নিউমারোলজি আছে, কেমন? আপনি যে সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করবেন, তার ডেট অফ বার্থ আছে, তারিখ মাস বছর দিয়ে যোগফল, শুধু তারিখের যোগফল, তার নামের সংখ্যার যোগফল, এইখান থেকে আপনি গ্রহগুলো বার করে দেবেন। আমাদের পায়েও কি রেখা থাকে? পায়ে রেখা থাকে, তবে পায়ের রেখার উপর অতটা গুরুত্ব আমরা দিই না, কেমন? তবে পায়ের আঙুল দেখে কিছু বিচার হয়। যেমন পায়ের আঙুলের নখ দেখবেন। যেসব পুরুষ বা মহিলা ফিজিক্যালি খুব শক্তিশালী, স্পিরিচুয়ালি শক্তিশালী, দুটো দিক যদি একসঙ্গে হয়, পায়ের বুড়ো আঙুলটা কিছুটা বড় হয় অন্য আঙুলের থেকে। যারা নর্মাল লাইফ লিড করে, পায়ের দ্বিতীয় আঙুলের সঙ্গে বুড়ো আঙুল একটু ছোট থাকে। আর যারা খুব হ্যাপি লাইফ লিড করে, তাদের বুড়ো আঙুলের থেকে পাশের আঙুলটা একটু বেশি বড় হয়। যেসব পুরুষ বা মহিলা খুব লজিক্যাল, প্রচণ্ড তর্ক করেন, তাদের নখটা এরকম কেটে বসে যায়। তাদের সঙ্গে আপনি তর্কাতর্কি করে জিততে পারবেন না, প্রচণ্ড তার্কিক হন তারা। এইভাবে অনেক কিছু পা দেখে বোঝা যায়। তারপরে পায়ের গোড়ালি, যাদের বালবাস গোড়ালি, হাঁটলে ধুপধুপ করে আওয়াজ হয়, সেই সমস্ত মহিলা তারা আধ্যাত্মিক হয়, তাদের একটা সাইড আধ্যাত্মিক জায়গাটা খুব ভালো থাকে, ইনবর্ন, কিন্তু তাদেরকে কন্ট্রোল করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
এই যাদের ভর হয় বলে না বিভিন্ন দেবতার ভর হয়, তাদের কিন্তু এইসব, তাদেরকে এই চেহারা থাকে তাদের। মানে এটা বলা যায় দেখে? প্রকৃত অর্থের কাদের ভর হয়। তবে এখন একটা ট্রেন্ড হয়েছে অল্প বয়সী ছেলেদের ভর হচ্ছে, অল্প বয়সী মেয়েদের ভর হচ্ছে, ওগুলো বাজে জিনিস। মানে আপনি বলছেন যে সত্যি সত্যি যাদের ভর হয়, হ্যাঁ, তাদেরকে দেখলে বোঝা যায় যে সত্য ভর হচ্ছে। কিরকম হবে ভর মানে হচ্ছে চুল টুল ঝাঁকানো, মাথাটা নাড়ানো, ওগুলো হয় না। একটা জায়গায় বসে ভর বলতে একটা ভাব, একটা ভাব তাদের আসে। যেমন ঠাকুরের ভাব আসতো, এখন সাধারণ মানুষের মধ্যে ভর আসে, ব্যাপারটা ওই রকমই। তাদের কুণ্ডলিনীর শক্তি অনেক উপরের দিকে ওঠে। ঠাকুর তো নমস্য ব্যক্তি, তাকে কোনো রকমভাবেই তার মানে চরণের নখের মাটিটুকুর যোগ্য আমি নই, কিন্তু ওই যে ভাব অনেক সাধারণ মানুষের মধ্যে আসে। কেমন, তারা অনেক সময় বুঝতে পারেন না, কিন্তু তারা অনেক কিছু নিজে দেখতে পান, শুনতে পান, এই ব্যাপারগুলো তাদের মধ্যে আসে। কারা এরা? বললাম যাদের কুণ্ডলিনী শক্তি খুব চালিত হয় ঠিকঠাক। না, তাদের দেখে কি করে বুঝবেন আপনি, মানে ফিচার্স দেখে কি করে বুঝবেন? তাদের গলার পোর্শনটা ছোট হয়, কেমন চুলগুলো কার্লিং এবং একটু কপাল লাইক, মানে একটু তামাটে বর্ণের চুল হবে, হ্যাঁ, কাঁধগুলো চওড়া হবে, বডিটা মানে বগল থেকে হিপ পোর্শন থাই অবধি একভাবে প্যারালাল হবে, হালকা ছোট্ট ভুঁড়ি থাকবে, হিপ পোর্শন ছোট হয় তাদের, পুরুষ বা মহিলা উভয়েরই। দেখুন, আমি মুখে বলবো, আপনাকে তো ছবি দেখাতে পারবো না, সেই জন্য মুখে বললে আপনি ঠিক বুঝতে পারবেন না। খানিকটা ইমাজিন করে নিতে পারবো। খানিকটা ইমাজিন করতে পারবেন। এবার আমার কথার সঙ্গে যদি কোনো ব্যক্তিকে আপনি খুব মাইনিউটলি রিলেট করতে পারেন, তখনই বুঝবেন। দেখুন, এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রচণ্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, এই সামুদ্রিক বিদ্যা। হ্যাঁ, আমি পেয়েছি, আপনার ইন্টারেস্ট নাও থাকতে পারে। না না, আমার তো ভীষণ ভালো লাগছে শুনে। এবং যখন একটা মানুষকে আপনি বুঝতে পারবেন, একটা মানুষকে তার সঙ্গে পরিচয় থাকা বা না থাকা সত্ত্বেও আরও ভালো লাগবে। তবে একটা কথা, কখনো তার সমালোচনা করবেন না, খারাপ সমালোচনা করবেন না, কোনো মানুষের করা উচিত নয়। খারাপ ব্যবহার করলেও তাকে রেকটিফাই করার চেষ্টা বা তাকে সাজেশন দেওয়ার চেষ্টা করতে পারেন, যে আমার মনে হয় তোমার এটা করলে ভালো হতো, তুমি এটা করো, বললে তার আত্মসম্মানে লাগতে পারে যে কোনো মানুষের। এইভাবে বলে দেখবেন, প্রচুর মানুষ আপনার অনুরাগী হবে। আমার বিশ্বাস থেকে আমি বলছি, মানে আমার জীবন দর্শনে এটা আমি করেছি, করি, ভবিষ্যতে হয়তো করব, এবং এতে প্রচুর মানুষের ভালো হবে। একটা মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার দেখে বলা যায় সে কেমন মানুষ? হ্যাঁ, তো যে আপনাকে তো প্রথমেই বললাম, যার কানগুলো লম্বা লম্বা, হাতগুলো প্রপোর্শনালি লম্বা। দেখুন, আমাদের হাতের 3.5 হাত, আমাদের প্রত্যেকের হাতের 3.5 হাত, কিন্তু যে মানুষ এর মধ্যে আধ্যাত্মিকতা কম, তাদের হাতগুলো ছোট হয় প্রপোর্শনেটলি। আবার যারা আধ্যাত্মিক মানুষ, তাদের হাতগুলো 1.5 ফুটের লম্বা হয়। আমাদের হাত 18 ইঞ্চি নর্মাল, কিন্তু যাদের হাত এটা 18 ইঞ্চির বেশি, 20, 22, 24 ইঞ্চি হবে, তাদের হাতগুলো আর একটু হাঁটুর কাছাকাছি হবে, আজানুলম্বিত বলা হয়, তাই না? যাদের হাত যত লম্বা হবে সে তত বেশি আধ্যাত্মিক। সঙ্গে কানটাকে ম্যাচ করিয়ে নেবেন, নাকটাকে ম্যাচ করবেন। নাক শুক্র যদি ভালো হয়, তার মন্ত্রোচ্চারণ ভালো হবে, আধ্যাত্মিকতা ভালো হবে। বৃহস্পতি ভালো হয়, তার জ্ঞান বৃদ্ধি বেশি হবে। অনেকের দেখবেন এই কপালটা একটু বড় মতন, সামান্য বড়, তার মানে কি ওদের এই ব্রেনের সামনের দিকটা বেশি, কেমন ফ্রন্টাল লোব যেটাকে আমরা বলি। যাদের এটা বড়, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি অনেক বেশি, তারা অনেক দূরের জিনিস দেখতে পান, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি অনেক বেশি, এবং তারা ভক্তিভরে পুজো করতে পারেন। কেমন, এগুলো এরকম সাইড ভিউ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন, সামনাসামনি অতটা বুঝতে পারবেন না, মানে সামনেটা এরকম এগিয়ে আসে, বুঝতে পেরেছেন? একটু গোল মতো, একটু এরকম, এইরকম মতন, একটু গোল মতন। তাদের মধ্যে আধ্যাত্মিকতা খুব বেশি। বিদ্যাসাগরের কপাল ওরকম ছিল, উনি কিন্তু আধ্যাত্মিক মানুষ, কিন্তু কোনো পূজা পাঠের মধ্যে যাননি। তিনি সমাজ সংস্কার করেছেন, মানুষকে দেবতারূপে পুজো করেছেন। বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় পুজোপাঠ বিরোধী ছিলেন না, কিন্তু পুজোপাঠ করেননি। তিনি যে সমস্ত সংস্কার করেছেন তার জন্য শাস্ত্রীয় উদাহরণ দিয়েছেন। সামাজিক যে সমস্ত রিচুয়ালস আছে, এসব রিচুয়ালসকে তিনি কিন্তু পালন করেননি। এটাও এরকমের পূজা। সমাজ সংস্কারক ছিলেন না বিদ্যাসাগর? তা তো বটেই। এই আবার রামকৃষ্ণদেব পূজা পাঠ করেছেন অসাধারণ সুন্দরভাবে, এবং তার পূজা ছিল আত্মিক পূজা, তাই না? আজকে তার কত অনুসারী, কেমন না?
তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তার ব্যক্তিত্ব, তার ভাব, তার আদর্শ আমরা সবাই ফলো করি। শুধু পশ্চিমবঙ্গবাসী না, সারা ভারতবাসী রামকৃষ্ণ ঠাকুরকে একভাবে চেনে। সত্যি তো, এটা তো একবার। হ্যাঁ, তো ঠাকুরের কিন্তু কান লম্বা ছিল, লক্ষ্য করবেন। আজনলম্বিত বাহু ছিল, বাহু লম্বা ছিল। আমাকে এর আগে একদিন জিজ্ঞেস করছিলেন, আগের দিন আমি সাদা জামা কেন পরেছি, আমি বাউলের কথা বলেছিলাম। বাউল কথাটা এসছে বাতুল থেকে, বাতুল মানে হচ্ছে খেপা। দেখবেন অনেক বাউলেরা গান করে অমুক খেপা, হ্যাঁ, অনেকেরই নাম এরকম থাকে তো। হয়। তা এই সাধক মানুষেরা খেপাই হন, ঠাকুরও খেপা ছিলেন, তাই না? এই চল চল আমরা থিয়েটার দেখতে যাব, গিরিশের থিয়েটার দেখতে যাব, চলে গেলেন গিরিশের কাছে। তা এই যে তার খ্যাপামি, আমরা সবাই মানে সাধক মানুষ যারা, তারা সবাই কিন্তু খ্যাপা। তার মানে তারা প্রত্যেকেই বাউল, একটা উদাসী মন, কেমন না? যত সাধক আছেন। দাদা, আজকে তো এই পডকাস্টে আমরা তন্ত্রের ভালো দিক, খারাপ দিক, টোটকা বা মানুষের ফিচার্স সব কিছু নিয়ে আলোচনা করলাম। একদম শেষে এসে দর্শকদের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখুন, আমাদের যে সনাতন সংস্কৃতি, বাল্য থেকে কৈশোরে উপনীত হবার সময় দীক্ষা দেওয়ার একটা বিষয় ছিল, যেটা এখন প্রায় অবলুপ্ত। প্রত্যেকের দীক্ষা নেওয়া উচিত, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা, এবং তাদেরকে আধ্যাত্মিক পরিমণ্ডলে মানুষ করে তোলা, এটা বাবা মায়ের প্রথম এবং প্রধান কর্তব্য। কর্মফল বিষয়ে আলাদা করে জ্ঞান তাদের হওয়া দরকার। এটা যদি হয়, আগামী প্রজন্মের ক্ষেত্রে দেখা যাবে সেটা একটা বিরাট রেজাল্ট দেবে, বিরাট ফলাফল দেবে। কারণ হিন্দু দর্শন কর্মফল এবং পুনর্জন্মবাদে বিশ্বাসী। তাহলে যিনি ধর্ম আচরণ করবেন, যেই ছেলেটি আজকে 10 বা 12 বছর বয়সে দীক্ষা নিচ্ছে, তাকে যদি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যায় যে ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল, এবং বাবা মা আমরা যারা আছি, আমরা যদি তাদেরকে সেই বিষয়টাকে তাদেরকে মাথাতে দিতে পারি, তবে দেখা যাবে যে তাদের মধ্যে অনৈতিক প্রবণতা কমবে, ধর্মীয় নৈতিক প্রবণতা তাদের মধ্যে বাড়বে। কেমন? সুতরাং মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভগবান, ঈশ্বর, দেবতা এর পার্থক্য বুঝতে তারা পারবে, যেটা আমরা এই জেনারেশন আমরা অনেকেই জানি না। কেমন? আজকে বিভিন্ন দীক্ষিত মানুষদেরকে গুরুর ধ্যান জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। হ্যাঁ, বলে গুরুদেব ওই 10 বার বলেছে, 3 বার বলেছে মন্ত্র জপটা করে। গুরুদেবের ধ্যান কি? সে বিরাট একটা জায়গা থেকে দীক্ষা টিক্ষা নিয়ে এসছে, বলতে পারে না। হ্যাঁ, তো তাদের মধ্যে সেই জ্ঞানটা বিতরণ করা আমাদের প্রত্যেকের উচিত। কেমন? আজকে হিন্দু সমাজ বিভিন্ন সেক্টে বিভক্ত, এই গুরু বলে আমি বড়, তো ওই গুরুদেব বলেন আমি বড়। এটাকে না ভেবে আমাদের একত্রিতভাবে এগিয়ে যাওয়া উচিত, যাতে আমাদের সমাজ আরও বল বৃদ্ধি হয়, আগামী প্রজন্ম যাতে ধর্মীয় পরিমণ্ডলে মানুষ হয়, এটাই আমাদের দেখা উচিত। প্রত্যেক দর্শককে আমি একটাই কথা বলবো, যে আমাদের আগামী প্রজন্মের জন্য চিন্তা করে আমাদের বাতাবরণটাকে ধর্মীয় করে গড়ে তোলা উচিত, কিন্তু কোনো গোঁড়ামি নিয়ে নয়। ধর্ম মানে গোঁড়ামি, ধর্ম পালন করা মানে গোঁড়ামি, এই ধারণাটা আমাদের মধ্যে প্রচার করা হয়েছে বিগত দিনগুলোতে। এটা ধর্ম মানে গোঁড়ামি নয়, ধর্মীয় পরিমণ্ডল গড়ে তোলা। হিন্দু দর্শন পুনর্জন্মবাদে বিশ্বাসী এবং কর্মফলে বিশ্বাসী। কর্মফল অনুযায়ী পরজন্মে ভোগ করতে হবে। তাহলে ইহজন্মে আমরা যেটা ভোগ করছি সেটা বিগত জন্মের কর্মফল। তাই ইহজন্মে যদি সুকর্ম করি তাহলে পরজন্ম আরও ভালো হবে এবং এখনকার সমাজ ভালোভাবে গড়ে উঠবে। সেই জন্য প্রত্যেক বাচ্চাকে আমরা যারা মা বাবা আছি, আমরা সেইভাবে তাদেরকে গড়ে তুলব। তার জন্য একদম 8, 10, 12 বছর বয়সে তাদেরকে দীক্ষা দিয়ে দেওয়া, এবং নিয়মিত পুজো পাঠের মধ্যে তাদের যেমন পড়াশোনাটা, স্নান করাটা, খাওয়া দাওয়া, ঘুমানো বাধ্যতামূলক, পূজা পাঠও বাধ্যতামূলকভাবে বাড়িতে করা উচিত, করানো উচিত। এতে করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ধর্ম আচরণ, পুজো পাঠ করা মানে তাদের জীবনের বন্ধন নয়, এটা তাদের জীবনের মুক্তির একটা উপায়।
অনেক ধন্যবাদ দাদা, অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।